Bismillahirrahmanirrahim. By the name of Allah, the All Merciful, the Most Kind. Today, my topic is to discuss about how Bangladesh can be developed. বাংলাদেশে স্বাধীন হয়েছে প্রায় 54 বছর অতিক্রম করছে। একটি দেশ স্বাধীন হওয়ার পরে 54 বছরও বাংলাদেশের স্বাধীনতার সুফল মানুষ পাচ্ছে না কেন? বাংলাদেশের পরে অনেক দেশ স্বাধীন হওয়ার পরেও তারা বাংলাদেশ থেকে অনেক এগিয়ে গিয়েছে। কারণ বাংলাদেশের কেন 54 বছর পরেও মানুষ স্বাধীনতার মূল লক্ষ্য হলো মানুষের অধিকার পাওয়া, মানুষের দেশ উন্নত হওয়া, দেশের মানুষ বা দেশ পরাধীনতা থেকে মুক্তি হওয়া। কিন্তু আমাদের এই দেশটি 54 বছর অতিক্রম হওয়ার পরেও কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি, বরঞ্চ মুদ্রার দাম, জিডিপি অনেক অবনতি হচ্ছে। একসময় বাংলাদেশের ডলারের মূল্য ছিল, $1 মূল্য ছিল 65 টাকা, এখন $1 মূল্য হলো 130 টাকা। তার মানে দিন দিন অর্থনৈতিক মন্দা হচ্ছে। এটার কারণ কি? মূল কারণ হচ্ছে দুর্নীতি। এই দেশে দুর্নীতি এবং বাংলাদেশে যারা রাজনীতি করে তাদের মধ্যে রাজনীতি করার মূল উদ্দেশ্য হচ্ছে বিজনেস করা এবং নিজেদের স্বার্থ করা। বাংলাদেশের অর্থ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে, দেশের সম্পদ লুট করে এই দেশকে ক্রমান্বয়ে অবনতির দিকে নেওয়া হচ্ছে। যারাই রাজনীতি করেছিল বিগত সময়ে তাদের সবার মূল লক্ষ্য ছিল নিজেদের অর্থ, নিজের পকেট ভারী করা। মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ, সে তার জন্মস্থান বাংলাদেশ, সে বাংলাদেশি নাগরিক হয়ে ভিন দেশে গিয়ে তারাই দেশকে উন্নত করেছে। কিন্তু আমাদের দেশে আমরা যারা রাজনীতি করি, আমাদের রাজনীতিবিদদের দেশপ্রেম না থাকার কারণে দেশে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতিগ্রস্ত, প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশের দুর্নীতি, যার ফলে এই দেশকে উন্নত দেশে পরিণত করা সম্ভব হয় না। বাংলাদেশ একটি উর্বর দেশ। পশ্চিমা বিশ্বগুলা, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলা বাংলাদেশের মতো উন্নত নয়। আরব দেশে অনেক সম্পদ আছে, কিন্তু তাদের মধ্যে মেধা নেই, তাদের মধ্যে উর্বরতা বাংলাদেশের মতো নেই। বাংলাদেশে দুইটাই আছে, একটা হলো উর্বরতা আছে এবং বাংলাদেশের জনশক্তি রয়েছে। বাংলাদেশে প্রচুর লোক সংখ্যা আছে। এই লোক সংখ্যাকে সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া হলে তারা দেশে এবং বিদেশে দক্ষ শ্রমিক হিসেবে দেশে উন্নয়ন করতে পারবে, বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে এবং বিদেশে গিয়ে তারা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে এখনো জনস্বার্থে কোনো রাজনৈতিক দল, কোনো ক্ষমতাশীল ব্যক্তিরা কাজ না করার কারণে বাংলাদেশ এখনো পিছিয়ে আছে। কৃষিক্ষেত্রে বাংলাদেশ কোনো অগ্রগতি নেই। বাংলাদেশের যে হারে জনসংখ্যার চাহিদার তুলনায় বাংলাদেশে কৃষি উৎপাদন সফল হয়নি। কারণ হচ্ছে এই দেশের যে কৃষি গবেষণা কেন্দ্র আছে, এই গবেষণা কেন্দ্রগুলো দুর্নীতিগ্রস্ত। এরা নতুন কোনো গবেষণা, নতুন কোনো চাষাবাদ বা বাংলাদেশের কৃষি অঞ্চলগুলা, যে অঞ্চলের মধ্যে চাষাবাদ, যেই ল্যান্ডগুলোতে চাষাবাদ হওয়ার যোগ্য, এই ল্যান্ডগুলো অকেজু। এখানে এই ল্যান্ডগুলোকে সঠিক ব্যবহার করা হয়নি। বাংলাদেশের যে উর্বর দেশে যদি সঠিক পদ্ধতিতে, বৈজ্ঞানিক পদ্ধতিতে, গবেষণার সাপেক্ষে কৃষি ল্যান্ডগুলোকে ব্যবহার করা যায়, তাহলে বাংলাদেশের যা ফসল উৎপাদন হবে বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা যাবে। সেক্ষেত্রে আধুনিক প্রযুক্তি, কৃষি এবং বিশ্বের যতগুলো বড় বড় কৃষি ফার্মস আছে, এদেরকে যদি ইনভেস্ট করতে সুযোগ দেওয়া হয়, তারা যদি এখানে অনাবাদি ল্যান্ডগুলোকে পরিকল্পিত কৃষি চাষের জন্য উপযোগ করা হয়, বাংলাদেশে কৃষি উৎপাদন হয়ে বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ করে
বৈদেশে বিদেশে রপ্তানি। এখন আমাদের দেশে কৃষি উৎপাদন যথেষ্ট না থাকার কারণে বিভিন্ন দেশ থেকে চড়া মূল্যে ট্যাক্স ভ্যাট দিয়ে কৃষি পণ্য আনতে হয়, যেটা মানুষের প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম দিন দিন বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ। দ্বিতীয়ত শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশে যে ট্র্যাডিশনাল শিক্ষা ব্যবস্থার কারণে বাংলাদেশে প্রচুর মানুষ বেকার এবং দক্ষ জনশক্তি সৃষ্টি হচ্ছে না। বাংলাদেশের শিক্ষিত মানুষরা দিন দিন বেকার। পৃথিবীতে সবচাইতে বেশি শিক্ষিত বেকার হলো বাংলাদেশে। কারণ হলো বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেটার মধ্যে প্রযুক্তি এবং কারিগরি শিক্ষা না থাকার কারণে দক্ষ জনশক্তি সৃষ্টি হচ্ছে না, এবং দেশে বিদেশে সারা পৃথিবীতে দক্ষ জনশক্তি অনেক চাহিদা আছে, কিন্তু বাংলাদেশে এত জনশক্তি থাকা সত্ত্বেও দক্ষ জনশক্তি উৎপাদন বা দক্ষ তৈরি করতে সক্ষম নয়, কারণ শিক্ষা ব্যবস্থা হলো ঐতিহাসিক। গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি পাশ করার পরে মানুষ বেকার থাকতে হচ্ছে। যদি এই শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হয় চায়নার মতো, এতে দুইটা লাভ হবে। কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরে আমাদের ছাত্রদেরকে জনশক্তি হিসেবে ব্যবহার করা যাবে। বিভিন্ন বৈদেশিক কোম্পানিগুলোকে মালয়েশিয়ার মতো চায়নার মতো দেওয়া হয়, তারা প্রতিটা স্কুলে ছাত্রদেরকে দিয়ে কারিগরি সহযোগী ব্যবহার করে স্কুলের ছাত্রদেরকে বেতনও দেওয়া হবে, এবং বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য, বিভিন্ন ইন্ডাস্ট্রি তৈরি হবে। শিল্প কারখানা তৈরি হলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বাংলাদেশে প্রযুক্তি কারিগরি ক্ষেত্রে এগিয়ে যাবে, যা এখনো 54 বছরে এখনো কোনো সরকার বা কেউ পদক্ষেপ নেয়নি। সেক্ষেত্রে প্রতিটি শিক্ষা ব্যবস্থাকে আধুনিকভাবে যুগ উপযোগী কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করলে ছাত্র শিক্ষকরা উপকৃত হবে। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ইন্টারমিডিয়েটের পরে সবাইকে অনার্স মাস্টার্স ডিগ্রি করতে সুযোগ দেওয়া হয় না, কিন্তু আমাদের দেশে সবার জন্য গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন উন্মুক্ত করা হয়েছে, যার ফলে বেকার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান যার ইচ্ছামতো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা করেছে, যে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো দেশ এবং জাতির উন্নয়নে কোনো ভূমিকা পালন করছে না। এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যদি কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হয় এবং কারিগরি শিক্ষার মাধ্যমে ছাত্রদেরকে দিয়ে বিভিন্ন পণ্য উৎপাদন করা হয়, তাহলে দেশের উৎপাদন হবে, ইন্ডাস্ট্রি বাড়বে, উন্নয়ন বৈদেশিক মুদ্রা অর্জন হবে, বাংলাদেশের মানুষ বাইরে গিয়ে কাজ করতে হবে না। দ্বিতীয়ত, বাংলাদেশের যেই শ্রমিকরা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে যাচ্ছে তারা বেশিরভাগই অদক্ষ শ্রমিকের বিশ্বে কোথাও কোনো চাহিদা নেই। তৃতীয়ত, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অনুন্নত। বাংলাদেশের 95% মানুষ স্বাস্থ্য সচেতন না হওয়ার কারণে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে, এবং বাংলাদেশের চিকিৎসক সংখ্যা অনেক সংকট। সেক্ষেত্রে প্রতিটা জেলাতে একটি করে মেডিকেল কলেজ স্থাপন করা হলে বাংলাদেশের চিকিৎসকের সংকট নিরসন হবে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না। যদি চিকিৎসা ক্ষেত্র থেকে দুর্নীতি মুক্তি করা হয়, আমাদের বাইরে গিয়ে চিকিৎসা নেওয়ার প্রয়োজন হবে না।